রাশেদের মা রাতে ঘুমের মধ্যে চিৎকার করে উঠেছিলেন। তিনি বলেছিলেন রাশেদ তার স্বপ্নে এসে বলেছে, মা, আমাকে মাটির নিচ থেকে বের করো। রফিকের শরীর শিউরে উঠল। তারপর পরদিন ভোরে রাশেদের মা বটগাছের কাছে গিয়ে মাটি খুঁড়তে শুরু করেন। তিনি কি কিছু পেয়েছিলেন? মতিন মিয়া মাথা নিচু করলেন, না। কিন্তু তার পরদিন থেকেই রাশেদের মা অসুস্থ হয়ে পড়েন। আর মৃত্যুর আগে তিনি শুধু একটা কথাই বলেছিলেন। কি? বৃদ্ধ চারদিকে তাকিয়ে খুব নিচু গলায় বললেন, রাশেদকে মাটির নিচে একা কবর দেওয়া হয়নি। সবাই স্তব্ধ। পুলিশ অফিসার বললেন, আপনি এতদিন এসব কথা বলেননি কেন? মতিন মিয়া কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই বাইরে থেকে একটি কুকুরের প্রচণ্ড চিৎকার শোনা গেল। তারপর আরেকটা, তারপর আরেকটা। মনে হল গ্রামের সব কুকুর একই সঙ্গে কোনো অদৃশ্য জিনিস দেখে চিৎকার করছে। রফিক জানালার দিকে তাকাল। বাঁশঝাড়ের পাশে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কালো পোশাক, নিচের দিকে ঝুঁকে থাকা মাথা। রফিক চিৎকার করে বলল, ওই যে! সবাই জানালার কাছে ছুটে গেল, কিন্তু সেখানে কেউ নেই। শুধু মাটির ওপর পড়ে আছে একটি পুরনো ঘড়ি। পুলিশ সেটি তুলে নিল। রফিক ঘড়িটা দেখেই চিনতে পারল, এই ঘড়িটাই ছিল সেই লাশটির হাতে। কিন্তু পুলিশ তো লাশের সঙ্গে পাওয়া সব জিনিস থানায় নিয়ে গিয়েছিল। অফিসার ঘড়িটা হাতে নিয়ে দেখলেন, পেছনে খোদাই করা আছে, রাশেদ 1998। ঠিক তখনই মাদ্রাসার বিদ্যুৎ চলে গেল। চারদিক অন্ধকার, কেউ কিছু দেখতে পাচ্ছে না। অন্ধকারের মধ্যে হঠাৎ একটি কণ্ঠস্বর শোনা গেল, খুব কাছে থেকে, আমাকে কেন ফেলে গিয়েছিলি? সবাই জমে গেল। কণ্ঠটা আবার শোনা গেল, তোরা চুন ছিলি? তারপর একটি বিকট চিৎকার। মাদ্রাসার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। পুলিশ অফিসার দরজা খুলতে চেষ্টা করলেন, দরজা নড়ল না। ভেতরে থাকা সবাই আতঙ্কে চিৎকার করতে লাগল। হঠাৎ মাটির নিচ থেকে ঠক 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 শব্দ আসতে লাগল। মনে হল কেউ যেন নিচ থেকে মেঝেতে আঘাত করছে। ঠক ঠক ঠক। তারপর মেঝের একটি অংশ ফেটে গেল। সেখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি হাত, কালো হয়ে যাওয়া হাত, নখের নিচে মাটি, আর হাতে একটি পুরনো আংটি। মতিন মিয়া আংটিটা দেখে চিৎকার করে উঠলেন, এটা রাশেদের! সঙ্গে সঙ্গে মেঝের ফাটল আরো বড় হয়ে গেল, আর সেই ফাটলের ভেতর থেকে ভেসে এলো চারজন বেঁচে আছে। একজন এখনো এই গ্রামেই আছে, আমি তাকে নিতে এসেছি। ঠিক তখনই ঘরের এক কোণে দাঁড়িয়ে থাকা চেয়ারম্যান হঠাৎ চিৎকার করে উঠলেন। তার মুখের দিকে তাকিয়ে সবাই বুঝতে পারল তিনি কিছু একটা দেখেছেন। চেয়ারম্যান কাঁপতে কাঁপতে বললেন, ও আমার পেছনে দাঁড়িয়ে আছে। সবাই চেয়ারম্যানের পেছনে তাকালো, কেউ নেই। কিন্তু চেয়ারম্যানের কাঁধের ওপর ধীরে ধীরে ফুটে উঠল একটি ভেজা হাতের ছাপ। তারপর তার কানে কেউ ফিসফিস করে বলল, চিনতে পারছিস না হাবিব? চেয়ারম্যানের চোখ বড় হয়ে গেল, কারণ হাবিব ছিল সেই ছবির চতুর্থ ব্যক্তি, আর রাশেদের মৃত্যুর রহস্যের শেষ জীবিত সাক্ষী ছিল সে নিজেই। সেদিন রাতেই চেয়ারম্যান নিখোঁজ হয়ে গেলেন। শুধু তার বাড়ির উঠানে পড়ে রইল একটি রক্তমাখা ঘড়ি। ঘড়ির কাঁটা থেমেছিল রাত 2:30। চেয়ারম্যান হাবিব নিখোঁজ হওয়ার পর পুরো গ্রামে যেন আতঙ্ক নেমে এলো। সকাল থেকে তার বাড়ির সামনে মানুষের ভিড়।
পুলিশ চারদিকে খুঁজেও কোনো সন্ধান পেল না। উঠানের মাঝখানে পড়ে থাকা রক্তমাখা ঘড়িটাই যেন একমাত্র প্রমাণ ছিল যে আগের রাতে এখানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। ঘড়ির কাঁটা থেমেছিল রাত 2:30 ঠিক সেই সময়ই গ্রামের মানুষ প্রথম বেওয়ারিশ লাশটির দেখা পেয়েছিল। রফিক দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মাথায় শুধু একটা প্রশ্ন ঘুরছিল, হাবিবি যদি সেই ছবির একজন হয়, তাহলে রাশেদের মৃত্যুর আসল ঘটনা কি? পুলিশ অফিসার সবাইকে জিজ্ঞাসাবাদ করছিলেন। হাবিবের কোনো শত্রু ছিল? কেউ উত্তর দিতে পারল না। সে কি গত কয়েকদিন অস্বাভাবিক আচরণ করছিল? মতিন মিয়া ধীরে ধীরে বললেন, হ্যাঁ। পুলিশ তার দিকে তাকাল। কি ধরনের? গত 1 মাস ধরে হাবিব রাতে ঘুমাত না। প্রায়ই বলতো কেউ তাকে ডাকছে। কে ডাকছে? মতিন মিয়া নিচু গলায় বললেন, রাশেদ। পুলিশ অফিসার কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, আপনি আগে বলেননি কেন? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। ঠিক তখনই পুলিশের একজন সদস্য দৌড়ে এসে বলল, স্যার, চেয়ারম্যানের ঘরের ভেতর একটা জিনিস পাওয়া গেছে। সবাই ঘরের ভেতরে গেল। চেয়ারম্যানের বিছানা নিচে একটি পুরনো কাঠের বাক্স। বাক্সের তালা ভাঙা। ভেতরে কয়েকটি পুরনো ছবি, একটি ডায়েরি আর কিছু কাগজ। পুলিশ ডায়েরিটা খুলল। প্রথম কয়েকটি পৃষ্ঠা ফাঁকা। তারপর একটি পাতায় লেখা, 1998 সালের 17 আগস্ট। পুলিশ পড়তে শুরু করল। আজ আমরা 5 জন বটগাছের কাছে গিয়েছিলাম। রাশেদ বলছিল সে জায়গাটা খুঁড়বে। আমরা তাকে অনেকবার নিষেধ করেছি, কিন্তু সে শোনেনি। আরেক পৃষ্ঠায়, রাশেদ মাটির নিচে কিছু একটা পেয়েছে। তারপর, আমরা যা দেখেছি সেটা কাউকে বলা যাবে না। পুলিশের হাত থেমে গেল। সবাই নিঃশব্দ। রফিক বলল, স্যার, পড়ুন। পুলিশ পরের পৃষ্ঠাটা খুলল। সেখানে লেখা, রাশেদ বলেছিল মাটির নিচে একটা পুরনো কবর আছে, কিন্তু কবরের ভেতরে মানুষের হাড়ের সঙ্গে একটা কালো পাথর পাওয়া গেছে। পরের লাইনটা পড়তেই পুলিশের মুখ শক্ত হয়ে গেল। পাথরটা হাতে নেওয়ার পর রাশেদের আচরণ বদলে যায়। রফিকের বুক ধড়ফড় করতে লাগল। পুলিশ আরও পড়তে লাগল। রাশেদ আমাদের দিকে তাকিয়ে বলল, ও আমাকে দেখেছে। আমরা কিছু বুঝতে পারিনি। তারপর সে হঠাৎ নিজের গলা চেপে ধরে মাটিতে পড়ে গেল। এরপর কয়েকটি পৃষ্ঠা ছেঁড়া। তারপর লেখা, রাশেদ মারা গেছে। ঘরের মধ্যে নিস্তব্ধতা। কেউ কথা বলছিল না। কিছুক্ষণ পর পুলিশ আবার বলল, আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। যদি পুলিশ জানতে পারে, আমাদের সবাইকে জেলে যেতে হবে। তাই আমরা রাশেদের লাশটা মাটির নিচে পুঁতে ফেললাম। রফিক চমকে উঠল। তাহলে সত্যি ওকে এখানে পুঁতে রাখা হয়েছিল? পুলিশ মাথা নাড়ল, কিন্তু ডায়েরির শেষ কয়েকটি লাইন আরও ভয়ঙ্কর। কবর দেওয়ার পর আমরা 4 জন বাড়ি ফিরে আসছিলাম। তখন বটগাছের নিচ থেকে রাশেদের কণ্ঠ শুনতে পেলাম। সে বলছিল, তোরা 4 জনও আমার সঙ্গে থাকবি। এরপর ডায়েরির কয়েকটি পৃষ্ঠা সম্পূর্ণ কালো কালি দিয়ে ভরা। শেষে মাত্র একটি বাক্য, আমরা ভুল করেছিলাম। রাশেদকে আমরা মেরে ফেলিনি। আমরা এমন কিছু জাগিয়ে দিয়েছিলাম যেটা রাশেদের শরীরকে ব্যবহার করছে। রফিকের মুখ শুকিয়ে গেল। পুলিশ অফিসার ডায়েরি বন্ধ করলেন। ঠিক তখনই বাইরে থেকে একজন পুলিশ সদস্য চিৎকার করে উঠল, স্যার! সবাই ছুটে বাইরে গেল। বাড়ির পেছনের পুকুরের কাছে মাটিতে অদ্ভুত পায়ের ছাপ। পায়ের ছাপগুলো মানুষের, কিন্তু অস্বাভাবিক বড়।
একটির পর একটি ছাপ পুকুরের দিকে গেছে। তারপর হঠাৎ শেষ, কোনো ফেরার ছাপ নেই। পুলিশ পুকুরের চারপাশে তল্লাশি শুরু করল। একসময় পানির ভেতর থেকে কিছু একটা ভেসে উঠল, দুটি হাত, তারপর একটি মুখ। সবাই ভয়ে পিছিয়ে গেল, কিন্তু সেটা হাবিবের লাশ নয়। পানির ভেতর থেকে উঠে এলো একটি পুরনো মানুষের কঙ্কাল। কঙ্কালের গলায় ঝুলছে একটি লোহার চেইন। মতিন মিয়া কঙ্কালটি দেখে কাঁপতে শুরু করলেন। এটা? পুলিশ জিজ্ঞেস করল, আপনি চিনেছেন? বৃদ্ধ কাঁপা গলায় বললেন, এই মানুষটা রাশেদের বাবা। সবাই হতবাক। কিন্তু উনি তো বহু বছর আগে মারা গেছেন। মতিন মিয়া বললেন, না, সবাই ভেবেছিল তিনি স্বাভাবিকভাবে মারা গেছেন। কিন্তু আসল ঘটনা অন্য। রাশেদ নিখোঁজ হওয়ার পর তার বাবা সত্যিটা জানতে পেরেছিলেন। তিনি 4 বন্ধুর কাছে গিয়েছিলেন, কিন্তু তারপর তিনিও নিখোঁজ হন। পুলিশ কঙ্কালটির চেইন পরীক্ষা করল। চেইনের সঙ্গে একটি ছোট লকেট। লকেটের ভেতরে রাশেদের পরিবারের ছবি। রফিকের গা শিউরে উঠল। ঠিক তখনই পুকুরের পানি হঠাৎ প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করল। কোনো বাতাস নেই, তবুও পানিতে ঢেউ উঠছে। একটা, দুটো, তারপর মাঝখান থেকে কালো একটা ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়াল। প্রথমে মাথা, তারপর কাঁধ, জাজমেন্ট, তারপর পুরো শরীর। লোকটি পানির উপর দাঁড়িয়ে আছে। ভেজা কাপড় শরীরে লেগে আছে, মুখ নিচের দিকে। রফিক চিৎকার করে উঠল, রাশেদ! লোকটি ধীরে ধীরে মাথা তুলল। তার মুখে সেই ভয়ঙ্কর হাসি, কিন্তু এবার তার চোখ দুটো লাল নয়, একেবারে শান্ত। সে ধীরে ধীরে বলল, একজন গেছে, আর 3 জন বাকি। পুলিশ গুলি চালাতে অস্ত্র তুলল, কিন্তু গুলি বের হল না। লোকটি 1 পা সামনে এগিয়ে এলো। পানির ওপর দিয়ে হাঁটছে। তার পায়ের নিচে পানি নয়, যেন কালো ধোঁয়া জমে যাচ্ছে। সে রফিকের দিকে তাকালো। তুই আমাকে দেখেছিলি? রফিক পিছিয়ে গেল। সেদিন রাতে তুই আমার লাশ দেখেছিলি? তুই জানিস আমি কোথায় ছিলাম? রফিক কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না। রাশেদের মুখের হাসি মিলিয়ে গেল। তুই জানিস না, কিন্তু তুই শুনেছিলি। রফিকের মাথায় হঠাৎ সেই রাতের কথা মনে পড়ল। লাশের পাশে দাঁড়িয়ে থাকার সময় সে সত্যিই একটা শব্দ শুনেছিল, একটা ফিসফিসানি। সে ভেবেছিল বাতাসের শব্দ, কিন্তু এখন বুঝতে পারছে সেটা ছিল রাশেদের কণ্ঠ। রাশেদ বলেছিল, আমাকে মাটি থেকে বের করো। হঠাৎ রাশেদের শরীর কেঁপে উঠল। তারপর তার মুখ দিয়ে আরেকটি কণ্ঠ বের হল, একজন বৃদ্ধের কণ্ঠ। রফিক! রফিক থমকে গেল। কণ্ঠটা শেষে চিনতে পারছে এটা তার নিজের বাবার কণ্ঠ। কিন্তু তার বাবা তো 5 বছর আগে মারা গেছেন। রফিক কাঁপতে কাঁপতে বলল, আব্বা? রাশেদের শরীর থেকে সেই কণ্ঠ আবার ভেসে এলো, তুই বাড়ি ফিরে যা। আজ রাতে তোর ঘরে কেউ অপেক্ষা করছে। রাশেদ হঠাৎ পানের মধ্যে ডুবে গেল। সবকিছু আবার শান্ত। কেউ কিছু বুঝে উঠতে পারল না, কিন্তু রফিকের মোবাইল তখন কাঁপতে শুরু করেছে। স্ক্রিনে একটি কল আসছে, নাম লেখা বাবা। রফিকের হাত কাঁপতে লাগল। তার বাবা মারা গেছেন 5 বছর আগে, তবুও ফোনটা বেজেই চলেছে। 1 বার, 2 বার, 3 বার। শেষ পর্যন্ত রফিক কলটি ধরল। ওপাশ থেকে কয়েক সেকেন্ড কোনো শব্দ নেই। তারপর খুব ধীরে একটি কণ্ঠ বলল,
রফিক, তুই এখনো বুঝতে পারিসনি বেওয়ারিশ লাশটা রাশেদ নয়। রফিকের বুকের ভেতর যেন কিছু থেমে গেল। তাহলে ওপাশ থেকে ফিসফিস করে উত্তর এলো, রাশেদের লাশ তো এখনো মাটির নিচে। কল কেটে গেল। রফিক ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ পেছন থেকে কেউ তার কাঁধে হাত রাখল। রফিক ধীরে ধীরে ঘুরে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়ে চেয়ারম্যান হাবিব, কিন্তু তার মুখের চামড়া অস্বাভাবিকভাবে ফ্যাকাশে, চোখ দুটো বন্ধ, আর তার গলা থেকে রাশেদের কণ্ঠ বের হল, চতুর্থ জনকে খুঁজে পেয়েছি। হাবিব ধীরে ধীরে চোখ খুলল। চোখের ভেতর কোনো মনি নেই, শুধু গভীর কালো অন্ধকার। আর সেই মুহূর্তে রফিক বুঝতে পারল, হাবিব নিখোঁজ হয়নি। হাবিব ফিরে এসেছে, কিন্তু সে আর মানুষ নেই। বন্ধুরা, এই গল্পের পরের পর্ব দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে নেক্সট পার্ট লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।